আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে বলে নিই যে আমি আসলে আমার কোনো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড অতীতেও ছিল না। একাডেমিক লাইফে কোনোদিন আমি অ্যাকাউন্টিং পড়ি নাই। শুধুমাত্র চাকরি পরীক্ষার জন্য অ্যাকাউন্টিং পড়েছিলাম। আর যাদের আসলে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নাই এবং এই পরীক্ষায় যারা অ্যাকাউন্টিং ফেস করবেন তাদের জন্য আসলে এটা একটা নতুন বিষয়। তো সেই হিসাবে আমরা অনেকেই মনে করি এটা কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, মানে এটা একটা আমরা সবসময় দ্বিধার মধ্যে থাকি আর কি। আচ্ছা, আমি প্রাইভেট পড়েছিলাম বিসিএস ক্যাডার আলমগীর স্যারের কাছে। স্যার আমার মনে হয় অ্যাকাউন্টিংয়ের স্যার খুবই ভালো। স্যার আসলে মানে আমাদের লেভেল, আমরা যারা একবার অ্যাকাউন্টিংয়ের সাথে অপরিচিত তাদের লেভেল অনুসারে স্যার বিষয়গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেন। স্যারের প্রতি আমার অবশ্যই কৃতজ্ঞতা। তাহলে আসুন আমরা আসল ঘটনাতে যাই। আচ্ছা, ঘটনা যা ঘটে তাই ঘটনা। ঘটনা ঘটনা দুই রকমের, আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা আবার ব্যক্তিগত হতে পারে, ব্যবসায়িক। যখন আমরা ব্যবসার কাজে কোনো অর্থ লেনদেন করবো সেটা হচ্ছে ব্যবসায়িক। আর ব্যক্তিগত কাজে তো আমরা সাধারণত আমাদের ছেলে মেয়ে বা যে কোনো বাজারের কাজে আমরা যখন কোনো খরচ করি সেগুলো ব্যক্তিগত খরচ। আচ্ছা, ব্যবসায়িক হচ্ছে যখন ব্যবসায়িক কোনো কাজে আমরা কোনো পণ্য ক্রয় বিক্রয় বা ব্যবসার কোনো কাজে কোনো অর্থ ব্যয় করি, সেটা আমরা লেনদেন হিসেবে বা লেনদেন বলে থাকি। আর তাহলে আসুন আমরা জেনে নিই লেনদেনটা কি। যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং যা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলা হয়। অর্থাৎ মানে যে অর্থের মাধ্যমে, যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটা একটা লেনদেন, যার ফলে কোন ব্যবসা প্রতিষ্ঠানের কোনো একটা পরিবর্তন করতেছে, সেটাই হচ্ছে লেনদেন আর কি। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আচ্ছা উদাহরণস্বরূপ দেখেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় 10,000 টাকা, এটা একটা লেনদেন। মালিক তার ছেলের জন্য স্কুলের বেতন দিলেন 500 টাকা, লেনদেন নয়, কারণ এটা কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছে, এটা কিন্তু ব্যবসার কাজে কিন্তু সে করে নাই। আচ্ছা, 2,000 টাকা পণ্য সরবরাহের ফরমায়েশ, এই যে এখানে ফরমায়েশ দেওয়া হয়েছে, এটা কিন্তু তাকে বলে নাই যে নগদে বা বাকিতে, মানে কোনো কিছু বলে নাই, মানে ফরমায়েশ পর্যন্তই শেষ। এখানে এটা কিন্তু লেনদেন হিসেবে গ্রহণযোগ্য হবে না। আর এই বিষয়গুলো কিন্তু কোনো লেনদেন নয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় আপনার নগদান বই করতে দিবে, নগদান বই এমন একটা ধরেন একটা উদাহরণ দিল, উদাহরণের মধ্যে এমন একটা কথা উঠাই দিল, 2,000 টাকা পণ্য সরবরাহের ফরমায়েশ, তখন এটা কিন্তু আপনি নগদান বই নিয়ে আসবেন না, না নিয়ে বরং আপনি উল্লেখ করে দিতে পারেন টিকার মাধ্যমে যে এটা লেনদেন নয়, সেজন্য এটা নগদানমুক্ত করা হলো না। সেজন্য যেগুলো মানে লেনদেন ঘটনা নয় সেগুলো কিন্তু আপনার জানতে হবে, এবং আপনার এই লেনদেন নয় এই বিষয়গুলা অবশ্যই আপনার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা লেনদেন নয়। সেই জন্য এখানে দেখেন কিছু উদাহরণ আছে, এটা যদি আমরা একটু পড়ে নিই বা উদাহরণগুলো প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা কোনটা লেনদেন ঘটনা নয় সেটা আমরা সহজে জানতে পারি। দেখেন এখানে আমি সবগুলো আলোচনা না করব না। যেমন 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই যে নগদ অর্থ প্রতিষ্ঠান মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেন দুইটি পক্ষ, একটি মালিকের মূলধন এবং অপর একটি প্রতিষ্ঠানের নগদ টাকা। একটা বিষয় আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক সত্তাটা কখনো কখনো আলাদাভাবে চিন্তা করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান একটা পক্ষ, মালিক একটা পক্ষ, এছাড়া বাকি অন্যান্য সবাই হচ্ছে তৃতীয় পক্ষ আর কি। আচ্ছা, নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। দেখেন এখানে যে নগদ টাকা, এই যে নগদে পণ্য ক্রয় করছে, এখানে ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে এবং এখান থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে, এগুলো সবই লেনদেন। আচ্ছা, আর এখানে দেখেন 4 নম্বরে কি আছে, যে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ, যে আমি আগে বলেছিলাম পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করেছে, এখানে কিন্তু লেনদেন, এটা লেনদেন নয়। তারপরে দেখেন এখানে 6 নম্বরে আছে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ী ম্যানেজার নিয়োগ।
এখানে কিন্তু নিয়োগের কথাই পর্যন্ত বলা হয়েছে, তাই কিন্তু কোনো অর্থ দেওয়া হয় নাই আর কোনো আদান প্রদানও এখানে ঘটেনি, সেজন্য এটা লেনদেন নয়। তারপরে দেখেন এখানে 8 নম্বরে আছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। ব্যক্তিগত অর্থ এটা কিন্তু ব্যবসার সাথে সম্পৃক্ত না, সেজন্য এটা ব্যবসায়িক কোনো লেনদেন না। আচ্ছা, আপনারা এই উদাহরণগুলো বা এই প্র্যাকটিসগুলো আপনারা দেখে নিতে পারেন, দেখলে ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে বেশ কতগুলা একটা উদাহরণ দেওয়া আছে, এর মধ্যে এখানে প্র্যাকটিসগুলো নিচে দেওয়া আছে। আচ্ছা, হিসাব 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 হচ্ছে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করা হয়, সনাতন পদ্ধতি হিসাব, আধুনিক পদ্ধতি হিসাব। সনাতন পদ্ধতি হিসাবকে 3টা ভাগে ভাগ করা হতো। যে ব্যক্তিবাচক হিসাব, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্রয়ের সাথে জড়িত বা নামের সাথে জড়িত, যেমন করিম হিসাব, সোনালী ব্যাংক হিসাব। করিম একটা নাম, সোনালী ব্যাংক একটা নাম, মানে এগুলোকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। আর সম্পত্তিবাচক হিসাব, এখানে যে কোনো সম্পত্তির নামে হিসাব, যেমন যন্ত্রপাতি হিসাব, দালানকোঠা হিসাব। আর নামিক বা আয় ব্যয়বাচক হিসাব, আয় ব্যয়ের সাথে জড়িত হিসাব, এগুলোকে বলা হয় নামিক, যেমন বেতন হিসাব, বিক্রয় হিসাব, এগুলো হচ্ছে নামিক হিসাব। তার মানে সনাতন পদ্ধতিতে হিসাবকে 3 ভাগে ভাগ হতে: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। এখন আসেন আসল কথায়, আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ। এখানে দেখেন নামিক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, এগুলো কিছু উদাহরণ আছে। যেমন কামাল হিসাব ব্যক্তিবাচক হিসাব, রূপালী ট্রেডার্স হিসাব ব্যক্তিবাচক হিসাব, ভূমি ও দালানকোঠা হিসাব সম্পত্তিবাচক হিসাব, মজুরি হিসাব নামিক হিসাব বা ব্যয়বাচক হিসাব, আর বিজ্ঞাপন হিসাব নামিক হিসাব। আচ্ছা, এখন আসেন আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ। আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ হচ্ছে 5 রকম, যেমন সম্পদ, দায়, খরচ, আয়, মালিকানা সত্ত্ব। আধুনিক পদ্ধতিতে মানে এই হিসাব প্রকারভেদকে 5টি ভাগে ভাগ করা হয়। এখন আসেন আমরা দেখি সম্পদ, দায়, খরচ। আচ্ছা, এখানে দেখেন এখানেও আছে ছোট করে, আর এখানে দেখেন একটা বই থেকে নেওয়া, এখানে খুব সুন্দর করে বর্ণনা আছে। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ, যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়, যেমন ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, দালানকোঠা, কলকবজা ইত্যাদি। এখন মানে আপনার ধরেন 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য আসতে পারে যে সম্পদ কি, তখন আপনি বর্ণনাটা দিলেন। আর এখানে দেখেন এর সাথে কিন্তু আপনি যে উপরে আমার এখানে একটা স্ক্যান করা একটা পেজ আছে, সম্পদ যা প্রতিষ্ঠান নিজস্ব মালিকানাধীন এবং যা ভবিষ্যতে পাওয়া যাবে তাই সম্পদ। আপনি এটা ওইটার সাথে অ্যাড করে দিয়ে একটু বড় করে লিখতে পারেন যদি টিকা বা ছোট প্রশ্নে আসে। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। এই যে দেখেন এখানে একটা কথা, তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। আমি যে একটু আগে বলেছিলাম যে ধরেন ব্যবসা প্রতিষ্ঠান সাথে যদি মালিককে আলাদা করেন, যে ব্যবসা প্রতিষ্ঠানে এক পক্ষ, মালিক এক পক্ষ, আর বাকি অন্য সবাই হচ্ছে তৃতীয় পক্ষ। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। যে এখানে এর সাথে আপনি উপরে এখানে দায়ের আরেকটা ছোট একটা সংজ্ঞা আছে, সেটা যা ভবিষ্যতে দিতে হবে বা পরিশোধ করতে বাধ্য, তাই হচ্ছে দায়। যেমন ব্যাংক ঋণ, কর্মীর ঋণ, বিবিধ পাওনাদার, এগুলো হচ্ছে দায়। এবার আসলে মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের মূল সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এই যে এখানে যেমন আগে বলা হয়েছে দায়ের মধ্যে তৃতীয় পক্ষের দাবি, ওই তৃতীয় পক্ষের দাবিটা যদি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মূল সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে আচ্ছা, এটা আমরা আলোচনা করবো না, এটা এখানে আমরা শুধু মালিকানা সত্ত্ব জেনে নিই আর কি। আমি কিন্তু এখানে আপনার মানে যে কোনো একটা বিষয়ের সংজ্ঞা থেকে শুরু করে, অর্থাৎ থিওরি পার্ট এবং আপনার অঙ্ক যেগুলা, এইগুলা একসাথেই নিয়ে আসছে। অনেক জায়গায় দেখবেন আপনি আমি যেমন প্রাইভেট পড়ছি স্যারের কাছে, তখন স্যার তাৎক্ষণিকভাবে হয়তো থিওরির বিষয়গুলা আমাদের দেন না। আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, নেট থেকে সংগ্রহ করছি, বই থেকে সংগ্রহ করে
আমি এখানে অর্থাৎ থিওরি পার্ট সহ আমি যে বিষয়টা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, মানে থিওরি সহ আপনাদের এখানে দেওয়ার চেষ্টা করছি। সেজন্য আমি মনে করি এটা আপনাদের একটা ভালো একটা গাইডলাইন হবে। আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মানে পড়তে হবে বা কোথা থেকে কীভাবে শুরু করবেন। আর এইভাবে পড়লে আমি মনে করি যদি ভিডিওগুলো আমার দেখেন, আশা করি থিওরি সহ সব কিছু একসাথে পেয়ে যাবেন বা আপনার আর অন্য জায়গা থেকে না নিলেও পারবেন যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো পড়েন। আর আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, ভিডিওটা থামিয়ে থামিয়ে স্ক্রিনশট নিতে পারেন। অফিসে বসে আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারেন, দেখে দেখে আপনি এখান থেকেও শিখে নিতে পারেন। যেহেতু আমরা চাকরি করি, আমাদের হাতে অনেক মানে খুবই সময় কম, বাসায় বাচ্চা কাচ্চা আছে বা সময় দিতে পারি না, সেজন্য আমরা আসলে মোবাইলে একটু সময় ব্যয় করি। মোবাইল থেকে আমরা এগুলা একটু দেখে দেখে আমরা শিখে নিতে পারি। আর খুব বেশি একটা কঠিন না, কিছু অঙ্ক আছে সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর বাকি বিষয়গুলো যদি আমি মনে করি আমার ভিডিওগুলো আপনারা দেখেন, এখান থেকে আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আসেন। তো মালিকানা সত্ত্ব গেল, তারপরে এখানে আছে আপনার খরচ, আয়। খরচ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যা নিয়মিত পরিশোধ করা হয় তাই খরচ। যেমন পণ্য ক্রয়, বেতন প্রদান, এগুলো হচ্ছে খরচ আর কি। আচ্ছা, দোকান ভাড়া প্রদান, মজুরি প্রদান। আচ্ছা, আয় হিসাব প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে যারা নিয়মিত পাওয়া যায় তাই আয় হিসাব। এই আয় করাই হচ্ছে মূলত প্রতিষ্ঠানের, যে কোনো প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য আর কি। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী প্রতিষ্ঠানের পরিচালনার মাধ্যমে যা নিয়মিত পাওয়া যায় তাই হলো আয়। আচ্ছা, আমরা এখানে দেখলাম আধুনিক সম্পদের প্রকারভেদ। এখানে আধুনিক সম্পদের প্রকারভেদ আমরা 5টা বিষয় পাইলাম। একটা সম্পদ, দায়, খরচ, আয়, মালিকানা সত্ত্ব। আচ্ছা, আমরা এই যে সম্পদের প্রকারভেদ আলোচনা করলাম। এখন আমরা দেখেন এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। ব্যাংক ঋণ হচ্ছে দায়, পণ্য বিক্রয় আয়, বেতন প্রদান খরচ, ভূমি ও দালান কোঠার সম্পদ, বিবিধ দেনাদার সম্পদ। বিবিধ দেনাদার, এখানে দেখেন দুইটা বিষয়, আগে একটা আসছে যে বিবিধ পাওনাদার, আর এখানে আসছে বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার হচ্ছে সম্পদ, মানে মনে করেন প্রতিষ্ঠান যাদের কাছ থেকে টাকা পাবে, অর্থাৎ কোনো নাম নাই, মানে ধরেন অনেকের কাছ থেকে টাকা পাবে, তারা হচ্ছে প্রতিষ্ঠানের দেনাদার। অর্থাৎ এই সম্পদ মানে এই দেনাদারদের কাছ থেকে ভবিষ্যতে প্রতিষ্ঠান টাকা পাবে, সেই জন্য এই দেনাদারের নাম নাই, সেজন্য এটাকে বলা হয় বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার হচ্ছে সবসময় প্রতিষ্ঠানের সম্পদ, কারণ তাদের কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবে আর কি। আর পাওনাদার, এখানে দেখবেন অনেক আমরা পরে হয়তো আলোচনায় আসবে। বিবিধ পাওনাদার হচ্ছে প্রতিষ্ঠানের দায়, অর্থাৎ প্রতিষ্ঠানের কাছ থেকে যারা টাকা পাবে তারা হচ্ছে পাওনাদার, অর্থাৎ পাওনাদার সবসময় প্রতিষ্ঠানের দায়। এই দুইটা বিষয় মনে রাখবেন, বিবিধ দেনাদার, বিবিধ পাওনাদার। বিবিধ দেনাদার সম্পদ আর বিবিধ পাওনাদার হচ্ছে প্রতিষ্ঠানের দায়। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ঋণের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ না থাকলে সবসময় ঋণ গ্রহণ করা হয়েছে বলে মনে করতে হবে। মানে এখানে ঋণ গ্রহণ করছে না ঋণ দেওয়া হয়েছে সেটা বুঝতেছেন না, এরকম না বুঝেন তখনই ধরে নিতে হবে যে ঋণ গ্রহণ করা হয়েছে। রুল আইটেম যদি একই সঙ্গে প্রাপ্তি প্রদান উভয় বোঝায় কিন্তু স্পষ্ট কিছু উল্লেখ না থাকে, যেমন আগেরটার মতোই না থাকলে তখন উক্ত আইটেমকে প্রদান মনে করতে হবে। এটা এখানে কিন্তু ভিন্ন। ঋণের ক্ষেত্রে হচ্ছে গ্রহণ করা হয়েছে বলে মনে করতে হবে, আর এখানে যেন এটা হয়েছে কিন্তু প্রদান মনে করতে হবে। যেমন ভাড়া, শুধু লেখা আছে শুধু ভাড়া, যে ভাড়া এত টাকা, তার মানে বুঝতে হবে যে প্রতিষ্ঠান ভাড়া দিচ্ছে, মানে ভাড়া বাবদ খরচ করছে। এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার করে নিন। ঋণের ক্ষেত্রে যদি ঋণ শুধু উল্লেখ থাকে, স্পষ্ট কিছু বলে না, তখন ধরতে নিতে হচ্ছে প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করেছে। আচ্ছা, এখন আসেন এই যে সম্পদের প্রকারভেদ। আমাদের কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে ডেবিট ক্রেডিট, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। এই বিষয়টা বুঝতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এখানকার মেইন বিষয়, অ্যাকাউন্টিং এর মেইন বিষয়। অ্যাকাউন্টিং বুঝতে হলে এটাই বুঝতে হবে প্রথমে। এখন দেখেন সম্পদের যে প্রকারভেদ বললাম, এই সম্পদের প্রকারভেদে যে 5 রকম আছে, এর মধ্যে কখন ডেবিট হয় আবার কখন ক্রেডিট হয়, এখানে দেখেন এই বর্ণনাগুলোর মধ্যে সেই ধারণাটা আপনাদের ক্লিয়ার হবে।
সম্পদ লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় করা হলে হ্রাস পায়। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। দেখেন এখানে একটু যে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এই বিষয়টা কিন্তু খুব মনোযোগ দিয়ে আপনারা একটু পড়বেন বা দেখে নেবেন। এটা যদি আপনারা ধারণাটা ক্লিয়ার করতে পারেন, অ্যাকাউন্টিংয়ে আপনার অনেক সহজ হয়ে যাবে। জাবেদা করার ক্ষেত্রে এটা মাস্ট। জাবেদা যখনই করবেন দ্রুততর দাখিলা পদ্ধতির মাধ্যমে করতে হবে, সেটা আমরা পরে দেখে নিব। আচ্ছা, দায়। সম্পদের মতোই লেনদেনের ফলে দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, আবার ঋণের কিস্তি পরিশোধ করলে দায় হ্রাস পায়। দেখেন সম্পদের সাথে দায় সম্পর্ক বিপরীত, কিন্তু এখানে বলা হয়েছে দেখেন সম্পদের সাথে দায়ের সম্পর্ক বিপরীত। দেখেন এখানে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হইতেছে, আবার এখানে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এই জন্য এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে সম্পদের দায় সম্পর্ক বিপরীত। তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট ও হ্রাস পেলে ডেবিট হয়। দেখেন এখানে দেখানো হয়েছে দায় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব। ব্যবসায় শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার মালিক ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো ব্যবসার কাজে নিয়ে আসছে মূলধন, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আবার মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কিছু টাকা নিয়ে গেছে, বাচ্চার খরচের জন্য নিয়ে গেছে বা অন্য যে কোনো কেনাকাটার জন্য নিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। অর্থাৎ মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়, কারণ হচ্ছে মালিক, মনে করেন মালিককে যদি আপনি প্রতিষ্ঠান থেকে আলাদা করেন, তাহলে চিন্তা করেন প্রতিষ্ঠানের কাছে আমি মনে করেন মালিক 50 লক্ষ টাকা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, তখন প্রতিষ্ঠান চিন্তা করবে মালিক এই যে মালিক বিনিয়োগ করছে সেটা প্রতিষ্ঠানের জন্য মালিকের কাছে দায়। কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান আলাদা সত্তা। এই বিষয়টা মনে রাখবেন। হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠান আলাদা সত্তা, ফলে দায়ের মতো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। আয়। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে আয়ের অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। আয় সাধারণত ব্যয়ের অধিক, আর সেই জন্যই তো ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা করে, আর যারা পারে না তারাই তো লসে পড়ে। যে মালিকানা সত্ত্বে রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্বে বৃদ্ধি ঘটায়। তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। দেখেন আয় হচ্ছে বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। ব্যয়। ব্যয় মানে আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। ব্যবসায় ব্যয় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। এখানে বলা হচ্ছে ব্যয়, দেখেন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এখন এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, বা এখান থেকে এই উদাহরণটা দেখলে দুতরফা দাখিলা পদ্ধতিটা আপনার একটু ধারণা হয়ে যাবে আশা করি। দেখেন এখানে হচ্ছে জনাব। আচ্ছা, এখানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য এখানে আমার কাছে আরেকটা দেখেন, এখানে এই যে এটাই সাধারণত একটা মানে একটা সংক্ষিপ্ত ছকের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করেছে। আচ্ছা, এটা আমি একটু আপনাদের দেখাইনি। এই যে এখানে দেখেন সুন্দর একটা ছকের মাধ্যমে আপনারা এটা মনে রাখতে পারেন। সম্পদ ব্যয়। দেখেন সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আবার এখানে দেখেন সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এইখান থেকে আপনারা দুইটা ভাগ করে নেবেন। তো সম্পদ ব্যয়, আচ্ছা, আর এই নিচে হচ্ছে আয় দায় মূলধন।
দায় আয় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। আবার দেখেন এখানে দায় আয় মূলধন যদি হ্রাস পায় সেটা হচ্ছে ডেবিট। অর্থাৎ এখান থেকে আপনার এই 5টা সম্পদের প্রকারভেদকে আপনার 2টা ভাগ করে নেবেন। সম্পদ ব্যয় মনে রাখবেন এইভাবে, এই 2টা হচ্ছে উপরে আছে, এখানেও দেখেন সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। আবার দায় আয় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই ছকটা আপনারা মনে করেন টেবিলের সামনে রাখতে পারেন, বা আপনার মোবাইলে একটা স্ক্রিনশট রেখে দিলেন, যে কোনো প্রয়োজনে দেখতে পারবেন। এই বিষয়টা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জাবেদা করা বা অ্যাকাউন্টিংয়ের ধারণাটা আপনার অনেক ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা আসুন আমরা আগের আলোচনায় যাই। আচ্ছা এখানে যেটা বলছিলাম, এখানে কিছু দ্রুততর দাখিলা পদ্ধতি দেওয়া আছে। দেখেন জনাব হাসান নগদ 50,000 টাকার মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলো। নগদ 50,000 টাকা স্বরূপ মূলধন নিয়ে আসছে। আচ্ছা এখানে দেখেন নগদ টাকা নিয়ে আসছে, নগদান হিসাব ডেবিট। আর মূলধন হিসাব আপনি যে কোনো একটা আইটেমকে আপনার 2টা ভাবে দ্রুততর দাখিলা পদ্ধতি অর্থাৎ ডেবিট ক্রেডিটের মাধ্যমে বিশ্লেষণ করতে হবে। আর এটাই হচ্ছে জাবেদা, আর জাবেদা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের বেসিস। আচ্ছা এখানে দেখেন আরও কিছু উদাহরণ দেওয়া আছে, আর এই বিষয়গুলো আর ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। পরে দেখবেন আমি জাবেদার কিছু উদাহরণ আপনাদের সামনে আলোচনা করব, তখন ওই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। এখানে দেখেন অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে 5,000 টাকা, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আচ্ছা এখন ডেবিট এটা কীভাবে দেখেন, আমরা কিন্তু আগে বলছিলাম আসবাবপত্র ক্রয় করা হয়েছে মানে কি প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে, তাহলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাইছে, আর সম্পদ বৃদ্ধি পাইলে কি সেটা ডেবিট। আচ্ছা এখন আপনি যে সম্পদ এই যা ক্রয় করছেন এর জন্য নগদ টাকা চলে গেছে না, নগদ টাকা চলে গেছে মানে সম্পদ চলে গেছে, তার মানে সম্পদ মানে ক্রেডিট হয়েছে। আমরা যে আগে উদাহরণগুলো পড়লাম যে সম্পদ যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আবার সম্পদ চলে যায়। আর এখানে যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে বিশ্লেষণ করতে হবে, সেজন্য আপনার কখনো কখনো আপনি দেখবেন যে আপনি একটা আইটেম বুঝতেছেন কিন্তু বিপরীত আরেকটা আইটেম বের করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, যে আইটেমটা ধরেন দুতরফা দাখিলা পদ্ধতির একটা আপনি বের করতে পারতেছেন, তখন একটা বের করলে তো আপনি আরেকটা বের মানে আপনি সহজে সেটা আপনি বের করতে পারবেন। এখানে দেখেন পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে ক্রয় করছে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব মানে কি না, আপনি পণ্য ক্রয় করছেন মানে পণ্য আপনার প্রতিষ্ঠানে আসছে মানে সম্পদ বাড়ছে, সেজন্য এটা ডেবিট। আর এখানে এর ফলে আপনার কি হয়েছে, নগদ টাকা চলে গেছে। এখানে যদিও নগদের কথা বলে নাই কিন্তু এটা ধরে নিতে হবে নগদে আর কি। আচ্ছা নগদ টাকা চলে গেছে তার মানে সম্পদ চলে গেছে, চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র আসছে মানে সম্পদ বাড়ছে, সেজন্য সেটা ডেবিট। আর নগদ টাকা চলে গেছে অর্থাৎ সম্পদ চলে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা এখানে বাকি প্র্যাকটিসগুলো আপনারা একটু দেখে নিন। আচ্ছা আমরা এরপরে আলোচনাতে যাই। এটা আপনারা নিজেরা একটু দেখলে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা আরও একটা আলোচনা করি। ধরেন পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকা। 6 নম্বরে আসেন, পণ্য বিক্রয় করছি, তাহলে বিক্রয় করলে আপনার কি করেন, প্রতিষ্ঠান থেকে মনে করেন আপনার যে পণ্য ছিল পণ্য চলে গেছে মানে সম্পদ চলে গেছে না, আর সম্পদ চলে গেলে তো ক্রেডিট। আর যে বিক্রি করলাম এর ফলে আপনার কি আসছে, নগদ টাকা আসছে না, নগদ টাকা মানে কি সম্পদ আসছে, সেজন্য সম্পদ আসলে মানে সম্পদ বাড়লে তো ডেবিট। এখন আসেন আচ্ছা 5 নাম্বার দেখেন, ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। তাহলে আমি দেখেন এখানে নগদ টাকা কি হয়েছে আপনার হাতে ছিল, সেটা ব্যাংকে চলে গেছে। তাহলে ব্যাংকে আপনার কি হয়েছে, ব্যাংকে আপনার সম্পদ অর্থাৎ সম্পদ তো বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। আর নগদ টাকা চলে গেছে অর্থাৎ সেজন্য নগদ টাকা ক্রেডিট হয়েছে আর কি, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা বাকিগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন। এখানে যে উদাহরণগুলো আছে সবগুলো 12টা উদাহরণ আছে, এখানে 12টা আপনারা দেখে নিতে পারেন। ধরেন কমিশন পাওয়া গেল 3,000 টাকা, তাই কমিশন পাইছি আমি
কমিশন মানে নগদ টাকা আসছে না, তাহলে নগদ টাকা যদি আসে, সম্পদ বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কমিশন আয় হিসাব ক্রেডিট। আয় আমরা যেটা বলছিলাম যে আয় যদি বৃদ্ধি পায় সেটা ক্রেডিট। ওই যে আমরা একটা ছকের মাধ্যমে দেখাইছিলাম, আয় বৃদ্ধি পেলে সেটা ক্রেডিট। ভাড়া বাবদ চেক প্রদান করলো ৬,০০০ টাকা। এখানে দেখেন 11 নম্বর ভাড়া বাবদ মানে কি হয়েছে, ভাড়া হিসাব ডেবিট। আচ্ছা, ভাড়া এখানে কিন্তু একটা বিষয় চিন্তা করবেন, ভাড়া হিসাব ডেবিট, ভাড়াটা মানে কি, খরচ না, খরচ মানে খরচ হয়ে গেছে, খরচ সবসময় ডেবিট, মনে রাখতে হবে। ভাড়া হিসাব মানে ভাড়া দিচ্ছি মানে খরচ হয়েছে, আর খরচ সবসময় ডেবিট। ব্যাংক হিসাব ক্রেডিট, মানে ব্যাংকের থেকে আপনার কি হয়েছে, আপনার ব্যাংকের থেকে টাকা চলে গেছে, তার মানে আপনার সম্পদ চলে গেছে, সেই জন্য এটা কি হয়েছে, ক্রেডিট। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ভাড়া বাবদ চেক প্রদান করা হলো। সেই জন্য ব্যাংকের থেকে যেহেতু মানে টাকা চলে গেছে মানে খরচ হিসাব আর কি, ব্যাংক হিসাব ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে সেজন্য সেটা ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট হয়েছে। আর ব্যাংকে এটা আছে 9 নম্বর। এটা আর একটা উদাহরণ আমরা দেখতেছি, আমি দেখছিলাম এখানে 11 নম্বরটা, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো। আচ্ছা, ভাড়া বাবদ চেক প্রদান করলে এখানে দেখেন 11 নম্বর। তো ভাড়া হিসাব ডেবিট, ভাড়া মানে খরচ, আমি যেটা বলছিলাম। আর ব্যাংকে থেকে আপনার টাকা গেছে মানে ক্রেডিট হয়েছে আর কি, আপনার সম্পদ চলে গেছে, আর সম্পদ চলে গেলে সেটা ক্রেডিট। আচ্ছা, এখানে আরও কিছু প্র্যাকটিস দেওয়া আছে, সেটা আপনারা নিজে নিজে করবেন, তাহলে ধারণাগুলো আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আসুন এরপরে আমরা অ্যাকাউন্টিংয়ের যে মূল বিষয় জাবেদা, এই জাবেদা আপনার অ্যাকাউন্টিং আপনার ধারণার শুরু আর কি। যা আসেন তাহলে আমরা জাবেদা কি সেটা আগে জানি। আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমার আসলে কিন্তু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নাই, তবে অ্যাকাউন্টিং পরে আমার একটু খুব ভালো লাগছে। আর আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু আমার ইয়েটা শেয়ার করি, যেহেতু অনলাইনের মাধ্যমে এখন আমরা সময় কাটাই। যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় আমার উপস্থাপনায়, বা আমি একেবারেই নতুন, সেই হিসেবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আসুন এখন দেখি জাবেদা কি। ব্যবসায় জগতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়ে থাকে। যে সংঘটিত লেনদেন সমূহ প্রাথমিকভাবে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন রকমের আপনার বই থাকে বা রেজিস্টার থাকে, সেখানে হিসাব সবসময় লেনদেনগুলা কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। এই জন্য মানে এই লেনদেনের বিভিন্ন যে ধাপ, মানে বিভিন্ন বইতে যেভাবে রেজিস্ট্রেশন লিপিবদ্ধ করা হয়, এখানে দেখেন জাবেদা আছে, তারপর খতিয়ান আছে, তারপর নগদান বই আছে। অর্থাৎ হিসাব চক্র, মানে আপনার এগুলাকে বলা হয় একটা হিসাব চক্র আছে। হিসাব চক্রটা আমরা পরে আলোচনা করব, তখন আরও বোঝা যাবে। আচ্ছা, আসেন জাবেদার সংজ্ঞাটা আমরা এখান থেকে একটু জেনে নিই। আপনারা এই সংজ্ঞাটা এখান থেকে যদি এতটুকু মুখস্থ করেন, তাহলে যে জাবেদা কি এটা কিন্তু মানে প্রায়ই আসে। জাবেদা কি আপনারা শুধু যদি এতটুকু সুন্দর করে লিখতে পারেন, আমি আশা করি আপনার যে 1-2 নাম্বার আপনার পেয়ে যাবেন। আর এটা সাধারণত 2 বা 3 নাম্বারের বেশি থাকেও না। যে ফরাসি জার শব্দ হতে ইংরেজি জার্নাল শব্দ উৎপত্তি হয়েছে, আর জার শব্দের অর্থ প্রতিদিন বা দিনপঞ্জি। আচ্ছা, ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানে এবং অফিস আদালতে প্রতিদিন প্রচুর লেনদেন সংঘটিত হয়ে থাকে। সুতরাং এই সংঘটিত লেনদেন সমূহ দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে হিসাবের প্রাথমিক বই, সহকারী বই বা জাবেদা বলে। এই সংজ্ঞাটাই যদি আপনারা জাবেদার ক্ষেত্রে দিয়ে দেন, তাহলে আমি আশা করি আপনার মানে এটাই উপযুক্ত, মানে একদম যথাযথ হবে আর কি। আর এই সংজ্ঞার জন্য এর থেকে একদম ইজি দেখেন এটা। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথম আপনি দেখেন যে কোনো একটা লেনদেন আপনি এটা কী করতে হবে, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে দুতরফা দাখিলা পদ্ধতিতে আপনি এটা যে বইতে, অর্থাৎ যে রেজিস্টারে আপনি লিপিবদ্ধ করবেন, এটাই হচ্ছে আপনার জাবেদা বই আর কি। আচ্ছা, এখানে আরও 2-1টা সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো আপনারা চাইলে দিতে পারেন।
জাবেদা দেখেন এখানে চেম্বারের মধ্যে জাবেদা এমন একটি বই যাতে দৈনিক সংগঠিত লেনদেন সমূহ লিখে সংরক্ষণ করা হয়। এরপরে আসুন আমরা নিচে যাই। জাবেদার প্রয়োজনীয়তা সুবিধা, এটাও কিন্তু মানে প্রায় আসতে পারে বা আসে। জাবেদা দেখেন সংগঠিত লেনদেনগুলো প্রথমে জাবেদাভুক্ত না করে সরাসরি খতিয়ান বইতে লিপিবদ্ধ করলে ভবিষ্যতে ঝামেলা হতে পারে। সেই জন্য আমরা কোনো নির্দিষ্ট তারিখে দেনাদার ও পাওনাদারের মধ্যে দেনা পাওনা নিয়ে বিরোধ দেখা দিলে খতিয়ান বই হতে তথ্য বের করা সময় সাপেক্ষ। আর কাজে দ্রুত সময়ে তথ্য বের করার জন্য জাবেদা বইয়ের প্রয়োজন। ব্যবসায় জগতে প্রতিদিন অনেক লেনদেন সংঘটিত হয়। এই লেনদেনগুলোকে সরাসরি খতিয়ান বইতে লেখা যায়। মানে আপনি খতিয়ান বইতে লিখতে পারেন, কিন্তু আপনার জরুরি প্রয়োজন হলে তখন আপনি এটা খুঁজে বের করতে মানে সময় লেগে যাবে। সেটা আমরা পরে আলোচনা করলে সেটা আরও বুঝতে পারবেন। সেজন্য জাবেদায় কি করা হয়, আপনি দৈনিক যে লেনদেন করতেছেন সেটা তারিখ অনুসারে ধারাবাহিকভাবে লিখতেছেন। সেই জন্য কোনো যে এত তারিখে আমি একটা লেনদেন আমি খুঁজে বের করব, তখন আপনি আপনার জাবেদা বই নিলেন, তারিখ অনুসারে এটা খুঁজে বের করলেন। কোনো একটি লেনদেন বা খতিয়ান বইতে লেখা না হলে তা খুঁজে বের করা অত্যন্ত কষ্টসাধ্য, খতিয়ানে আর কি। এই কষ্টসাধ্য বা ঝামেলা কাজ হতে মুক্তি পাওয়ার জন্য জাবেদা বইয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এখানে আপনার আসতে পারে জাবেদা বইয়ের প্রয়োজনীয়তা বা সুবিধা, আপনার যেটা আছে এটা মানে এতটুকু লিখলে আশা করি হয়ে যাবে। এখন দেখেন নিম্নে জাবেদা বইয়ের প্রয়োজনীয়তা বা সুবিধা। হিসাবের প্রাথমিক বই, আপনি এখানে এটা পয়েন্ট আকারে দিলে বিষয়টা সুন্দর হয়। হিসাবের প্রাথমিক বই, কোনো লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এই বইয়ে হিসাবভুক্ত করা হয়, ফলে কোনো লেনদেন হিসাবভুক্তকরণে বাদ পড়ে না। এইসব কার্যক্রমের ফলে নিখুঁত হিসাব সংরক্ষিত হয়। যা দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ, সংগঠিত লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসারে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে লিপিবদ্ধ করা হয়, ফলে ইহা বিজ্ঞানসম্মত এবং সর্বজনের কাছে গ্রহণযোগ্য হয়। আচ্ছা, খতিয়ানের সাহায্যকারী দেখেন, জাবেদা হতে খতিয়ান বইতে লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ হয় বলে কোনো লেনদেন হিসাব হতে বাদ পড়ে না। আচ্ছা, আমরা যখন খতিয়ান তৈরি করে, খতিয়ান আমি আগে বলছি যে জাবেদার থেকে সাধারণত খতিয়ানের পরে সাধারণত রেওয়া মিল থেকে এরপরে মানে আপনার আসতে পারে নগদান বই, মানে হিসাব চক্র, মানে হিসাবের মানে অ্যাকাউন্টিং। আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে মানে সার্বিক বিষয় জানার জন্য কতগুলা স্টেপ বা ধাপ ফলো করতে হয়, আর এটাই বলা হিসাব চক্র আর কি। ব্যবসা প্রতিষ্ঠান মানে সারা বছরই একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় রান করে, আর সেই সময়ে বিভিন্ন ধাপের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবগুলো সম্পন্ন হয়, আর এটাকে বলা হিসাব চক্র আর কি। খতিয়ানের সাহায্যকারী, আচ্ছা এটা আমরা বললাম। ভুল ত্রুটি হিসাব, প্রতিদিনের লেনদেন তারিখের ক্রম অনুসারে প্রথমে বইতে লেখা হয় বলে হিসাবে ভুল ত্রুটি হ্রাস পায়। আচ্ছা, তথ্যের উৎস, লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুসারে প্রথমে জাবেদা বইতে লেখা হয়, ফলে একটি নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় তথ্য অতি সহজে খুঁজে বের করা যায়। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি যে নিখুঁত হিসাব এবং সর্বজনের নিকট গ্রহণযোগ্য করে তোলার জন্য জাবেদার কোনো বিকল্প নেই, তাই ইহার প্রয়োজনীয়তা সুবিধা অনস্বীকার্য। এটা কিন্তু দেখেন আমি বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে এখানে আপনারা একসাথে এটা নিয়ে আসছি, বিভিন্ন জায়গা থেকে পয়েন্টগুলো নিয়ে এসে আপনারা দেখেন এটা কিন্তু ওয়ার্ডের মধ্যে করা। এটা করতে কিন্তু আমার অনেক সময় লাগছে, আপনারা হয়তো এখান থেকে খুব সহজে এই বিষয়গুলো আপনি যদি প্রয়োজনীয়তা সুবিধা আলোচনা করেন, এই পয়েন্টগুলো দেন, আমি মনে করি লেখাটা অনেক সুন্দর হবে। আসুন এরপরে আমরা পরে আলোচনায় যাই। এখানে আচ্ছা, জাবেদার সংজ্ঞা জানলাম, জাবেদার প্রয়োজনীয়তা সুবিধা জানলাম। এখন আসেন জাবেদা উদাহরণ, আমরা জাবেদা আলোচনা করি, মানে জাবেদার কিভাবে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে কিভাবে জাবেদা করা হয়। এখানে দেখেন
জাবেদার উদাহরণ। একটা বিষয় মনে রাখবেন, এই যে জাবেদার উদাহরণ দুতরফা দাখিলা পদ্ধতি বলছি আমরা, ডেবিট ক্রেডিট নির্ণয়। আর ডেবিট ক্রেডিট নির্ণয়ের ফর্মুলা তো আমরা আপনাদেরকে আমি একটু আগে দেখিয়েছি। আচ্ছা, এখানে দেখেন, এই যে দেখেন জাবেদা করার জন্য যে একটা ছক, এখানে দেখেন কয়টা কলাম আছে, তারিখে একটা কলাম, বিবরণে একটা কলাম, খতিয়ান পৃষ্ঠা। এখানে কিন্তু আপনারা এগুলো এখন পৃষ্ঠা, ব্যবসা প্রতিষ্ঠান যারা করে তারা সাধারণত এরকম, কিন্তু আমরা তো আর এখানে ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করতেছি না, সাধারণত এখানে আমরা ওগুলো প্র্যাকটিস করতেছি বা ধারণা নিতেছি। এগুলো কিন্তু কলামটা কিন্তু রাখতে হবে, খতিয়ান পৃষ্ঠা। তারপর আছে ডেবিট ক্রেডিট। একটা বিষয় মনে রাখবেন, সবসময় ডেবিট কিন্তু বাম পাশে হবে, বাম পাশে রাখতে হবে। এখানে যে ছকটা যেভাবে আছে সেভাবে কিন্তু আপনার জাবেদা মানে ছক তৈরি করবেন। তাহলে এখানে কয়টা কলাম হলো? 5টা কলাম, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, এই হচ্ছে আপনার জাবেদার ছক। আসুন তাহলে আমরা আলোচনা করি। এখানে যে উদাহরণটা আছে এর থেকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করি। দেখেন উদাহরণে কিন্তু এই যে প্রথম যে লাইনটা আছে, 1 মার্চ 2015 সালে জনাব শুভ নগদ 1 লক্ষ টাকা এবং 5,000 টাকা পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এই যে এখানে কিন্তু তারিখ বাই তারিখ বলা আছে, এটাও কিন্তু একটা দেখেন, এখানে কিন্তু তারিখ উল্লেখ আছে, 1 মার্চ সে ব্যবসা শুরু করছে। তার মানে এখানে দেখেন নগদ টাকা নিয়ে আসছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা এটা কি বলতে পারি? নগদান হিসাব, ডেবিট মানে প্রতিষ্ঠান নিয়ে আসছে মানে কি, সম্পদ বাড়ছে, নগদান হিসাব ডেবিট। আবার এখানে দেখেন 5,000 টাকা পণ্য নিয়ে আসছে, তাহলে পণ্য প্রতিষ্ঠানে আসছে, তাহলে আমরা এটা বলতে পারি না ক্রয় হিসাব। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এই যে নগদ টাকা এবং 5,000 টাকা নিয়ে আসছে, 5,000 টাকা পণ্য নিয়ে আসছে, দুইটা কিন্তু তার মূলধন। তাহলে আমরা কি জানি? মূলধন হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা আর ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, এই দুইটাই কিন্তু তার মূলধন। আচ্ছা দেখেন আমরা ছকের মাধ্যমে এটা দেখি। যে দেখেন এখানে নগদান হিসাব ডেবিট আর প্রারম্ভিক মজুদ পণ্য বা ক্রয় হিসাব আর কি, আপনি দুইটা যে কোনো একটা বলতে পারেন, প্রারম্ভিক মজুদও বলতে পারেন বা ক্রয় হিসাব বলতে পারেন। ক্রয় হিসাব ডেবিট, তার মানে 1,05,000 টাকা ডেবিট। আবার দেখেন মূলধন হিসাব ক্রেডিট 1,05,000 টাকা, অর্থাৎ এই দুইটাই হচ্ছে তার মূলধন। নগদ টাকা নিয়ে আসছে 1 লাখ আর মজুদ পণ্য নিয়ে আসছে 5,000 টাকা, দুইটা হচ্ছে ডেবিট। আর এটাকে আমরা বিশ্লেষণ করতে পারি মূলধন হিসাব হিসেবে ক্রেডিট 1 লক্ষ টাকা, 1,05,000 টাকা। আচ্ছা এখানে দেখেন একটু বিবরণ দিচ্ছে আর কি, এটা কিন্তু বিবরণ দিতে হবে। বিবরণ দেওয়াটা সেটা জাবেদার একটা অন্যতম বৈশিষ্ট্য। বিবরণ দিলে আপনি ফুল মার্কস পাবেন। ধরেন 10টা জাবেদা বিশ্লেষণ করলে যদি 10টা 10 নম্বর থাকে, আপনি বিবরণ ছোট করে নিচে লিখে দেন। দেখেন এখানে কিন্তু ছোট করে বলে দিচ্ছে নগদ টাকা পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এই যে নগদ টাকা পণ্য, এই দুইটা আইটেম ডেবিট হিসাব আর মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা ছোট করে একটু বর্ণনা দেওয়া লাগে আর কি। আচ্ছা এরপর আসেন, দেখেন মার্চের 1 তারিখ হীরা ট্রেডার্সের নিকট থেকে নগদে মাল ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আমরা এটা আপনি মুখস্থ করে ফেলবেন। আচ্ছা অনেক মানে ক্রয় হিসাব সাধারণত একবারে মানে সবসময় ডেবিট, হয়তো কেউ বলবেন যে না ক্রয় হিসাব সবসময় ডেবিট না, একবার মানে এটা 2-1টা আছে ব্যতিক্রম। ধরেন আমি একটা কথা বলি যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলো, এখানে পণ্য উত্তোলন করছে, তো উত্তোলনটা খরচ, উত্তোলন হিসাব ডেবিট। আর যে এখানে আসবে ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা এটা আমি মুখে বলছি তো আপনারা হয়তো এটা আবার যা পেজ লাগাইতে পারেন, আমি এটা পরে একটা লেখার মাধ্যমে দেখাবো। আচ্ছা এখানে হীরা ট্রেডার্সের নিকট থেকে নগদে মাল ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদ টাকা, তার মানে কি ক্রয় করছে মানে কি পণ্য আসছে মানে সম্পদ আসছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। সম্পদ আসলে মানে কি সম্পদ বাড়লে তো ডেবিট।
আর এখানে নগদ টাকা আসছে, তাহলে নগদ টাকা চলে গেছে, তাহলে সম্পদ কমে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা এখন আসেন এখানে আসেন আমরা দেখিনি এটা, দেখেন এখানে এই যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আসেন আমরা 3 নম্বরে যাই। দেখেন মার্চের 2 তারিখ রাজনের নিকট নগদে মাল বিক্রয়, রাজনের নিকট নগদে মাল বিক্রয়। আমি কিন্তু বলছি যে আপনার দুতরফা দাখিলা পদ্ধতি, এখানে দুইটা বিষয় ডেবিট ক্রেডিট। আপনি অনেক সময় দেখবেন যে কোনো একটা বের করতে পারতেছেন আর একটা পারতেছেন না, যেটা বের করতে পারবেন এর অপোজিটটা তো এমনি সাধারণ নর্মালি আপনি তখন বের করতে পারবেন। তাহলে এখানে চিন্তা করেন তো বিক্রয়ী, তাহলে বিক্রয় হিসাব মানে বিক্রয় করছি মানে কি প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে, তো প্রতিষ্ঠানের পণ্য যদি চলে যায় সম্পদ কমছে, সম্পদ কমলে ক্রেডিট, তো সেক্ষেত্রে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। আর নগদে মাল কিনছেন না, নগদ টাকা চলে গেছে না, নগদ টাকা আসছে, মাল বিক্রি করছে মানে কি টাকা তো আসছে, তার মানে নগদ টাকা আসছে মানে সম্পদ বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারণটা দেখেন একদম ক্লিয়ার হবে এভাবে। বিক্রয় হিসাব ক্রেডিট মানে পণ্য বিক্রি করছি, সম্পদ চলে গেছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রি করার ফলে নগদ টাকা আসছে, তাহলে সম্পদ নগদ টাকা মানে সম্পদ বাড়ছে, তাই নগদান হিসাব ডেবিট। সজল ট্রেডার্সের নিকট থেকে দোকানের জন্য একটি ফ্রিজ ক্রয় করা হয়েছে। আচ্ছা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে দেখেন কিছু যন্ত্রপাতি বা আসবাবপত্র থাকে, তাহলে এটা কি করছে, ফ্রিজ ক্রয় করছে মানে কি আপনার ফ্রিজটা অফিসে আসছে না, তো সম্পদ আসছে না, তাহলে এটা একটা সরঞ্জাম না, তাহলে সরঞ্জাম সম্পদ বাড়ছে, তাহলে সরঞ্জাম হিসাব ডেবিট। আর আপনি কিনছেন দোকানদারের কাছ থেকে, ধরেন ক্রয় করছেন নগদ টাকায়, এখানে নগদ টাকা উল্লেখ নেই, তবে নগদ ধরতে হবে নগদান হিসাব। আপনি নগদান হিসাব হচ্ছে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা আমরা দেখেন 4 নম্বর এটা দেখে নিই। এই যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আচ্ছা এখানে তো নগদ কথা উল্লেখ নাই, সেজন্য নগদ কথা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে। এখানে বলা হয়েছে ফ্রিজ ক্রয় করছে সজল ট্রেডার্সের নিকট, ওই যে কার কাছে ক্রয় করছে তার নাম কিন্তু উল্লেখ আছে এখানে। সজল ট্রেডার্সের কাছে আমাদের যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কিন্তু তারা যার কাছে লেনদেন করে অন্য ব্যবসা প্রতিষ্ঠান, তাদের নামে একটা বই থাকে। এখন দেখেন ধরেন সজল ট্রেডার্সের নামে আপনার এই যে এখানে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে হীরা ট্রেডার্সের কাছে একটা বই আছে, অর্থাৎ সজল ট্রেডার্সের কাছে সে কত টাকা পাবে, মানে তার কত টাকা সে ক্রয় করছে, তার কাছে বিক্রি করছে, মানে ডেবিট ক্রেডিট এর হিসাবটা তার কাছে আছে। এখন এখানে দেখেন বলছে সজল ট্রেডার্সের নিকট থেকে, বলে নাই নগদে, নগদ যখন উল্লেখ না থাকবে আর যখন কোনো নাম থাকবে, সজল ট্রেডার্সের নাম আছে আর নগদ কথা উল্লেখ নেই, তার মানে দুর্নীতি সজল ট্রেডার্সের কাছে বাকি থেকে এটা ক্রয় করছে। তাহলে অফিস সরঞ্জাম হিসাব হচ্ছে আপনার ডেবিট, যেহেতু সম্পদ আসছে, ফ্রিজ আসছে, মানে সম্পদ প্রতিষ্ঠান সম্পদ বাড়ছে, সম্পদ হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর সজল ট্রেডার্স অর্থাৎ সজল ট্রেডার্সের এই যে হিসাবের বই আছে, হিসাবের বইয়ে গিয়ে আমার লিখতে হবে সজল ট্রেডার্সের নামে আমার 25,000 টাকা তার নামে ক্রেডিট করে দিতে হবে। আচ্ছা এই যে দেখলেন এখানে দুতরফা দাখিলা পদ্ধতি কত সুন্দর, মানে অফিস সরঞ্জাম বাড়ছে সেই জন্য আমি কি করলাম, অফিসের সম্পদ বাড়ছে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর কার কাছ থেকে আনছে, এখানে নগদ টাকা আনে নাই, নগদের কথা উল্লেখ নেই, সজল ট্রেডার্সের কাছ থেকে আনছে মানে বাকিতে, সেই জন্য সজল ট্রেডার্সের নামে আমার কাছে যে হিসাব আছে আমি তার হিসাবে বইটা নিলাম, নিয়ে লিখে দিলাম সজল ট্রেডার্স, হিসাবটা আমি ক্রেডিট করে দিলাম, তাহলে সজল ট্রেডার্স হিসাব ক্রেডিট 25,000 টাকা। আচ্ছা দোকানের প্রচারের জন্য সাইনবোর্ড লাগানো খরচ 500 টাকা, তাহলে এখানে 500 টাকা কি হচ্ছে, খরচ হয়েছে না। আচ্ছা এখানে বিজ্ঞাপন হিসাব, মানে সাইনবোর্ড লাগানো মানে কি, এটা একটা বিজ্ঞাপন দিচ্ছে, তাহলে বিজ্ঞাপন হিসাব মানে খরচ হয়েছে আর কি, বিজ্ঞাপনে খরচ হয়েছে আর কি। আমরা লিখতে পারি যে বিজ্ঞাপনের মাধ্যমে খরচ, এটা না লিখে আমরা লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট 500 টাকা।
তাহলে এই যে বিজ্ঞাপন হিসাব ডেবিট হয়েছে, কি হয়েছে, আমার নগদ টাকা গেছে 500। তাহলে নগদ টাকা যদি যাই তাহলে ক্রেডিট, তাহলে নগদান হিসাব ক্রেডিট। দেখেন আমরা উদাহরণটা দেখি, এই যে বিজ্ঞাপন হিসাব ডেবিট 500, নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। আচ্ছা, এখানে আসেন আমরা এরপরে উদাহরণে যাই। জনাব কাদেরের নিকট থেকে মাল ক্রয়। দেখেন এখানে কিন্তু আবার নগদের কথা বলে নাই। জনাব কাদেরের নিকট থেকে মাল ক্রয় 10,000 টাকা। তাহলে ক্রয় হিসাব কি? ক্রয় হিসাব ডেবিট, মানে যে মালটা আসছে প্রতিষ্ঠানে, এটা সম্পদ না, প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে, সেজন্য আমি কি ক্রয় হিসাব ডেবিট। আর দেখেন এখানে কিন্তু নগদ টাকা যায় নাই, কি করছে, কাদেরের নিকট থেকে আনছে, তাহলে কাদের হিসাব ক্রেডিট। দেখেন এখানে আমরা কাদেরের যে হিসাবের বইটা আছে, হিসাবের বইটা আনলাম, হিসাবের বইয়ের মধ্যে আমি লিখে দিলাম যে কাদেরের হিসাবটা ক্রেডিট করে দিলাম, কাদের হিসাব 10,000 টাকা। দেখেন আমরা প্র্যাকটিসটা দেখি, এই যে ক্রয় হিসাব ডেবিট, কাদের হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন আসলে আমরা পরের উদাহরণটা যাই। জনাব রকিবের নিকট মাল বিক্রয়। আচ্ছা, এখন দেখেন এটা এই যে মাল বিক্রয়, এই উদাহরণটা 2 নাম্বার, কিন্তু এই যে এখানে মার্চের 2 তারিখ, এটা কিন্তু একই রকম, শুধু নামটা পরিবর্তন হয়েছে। কাদের নিকট থেকে মাল ক্রয়, ওইটা ছিল 1 নাম্বারটা ক্রয়। আচ্ছা, কাদের নিকট থেকে মাল ক্রয়, তাহলে ক্রয় হিসাব কি? আচ্ছা, এটা তো আমরা আলোচনা করছি, রকিবের নিকট মাল বিক্রয়। আচ্ছা, বিক্রয় এখানে দেখেন এটার সাথে 2 নাম, এটা মিল আছে, মার্চের 2 তারিখেরটা মিল আছে। তাহলে বিক্রয় হিসাব আমরা কি জানি, এটাগুলো কিছু মুখস্থ করে ফেলবেন। বিক্রয় হিসাব মানে ক্রেডিট, অর্থাৎ বিক্রি করছেন, পণ্য চলে গেছে, সম্পদ চলে গেছে, তার মানে কি বিক্রয় হিসাব ক্রেডিট। আর বিক্রি করছি, আমি বিক্রি করছি মানে কি, আমি তো টাকা পাবো, তার মানে এই যে রকিব আছে, রকিবের হিসাবের বইটা আনলাম, রকিব হিসাব ডেবিট করে দিলাম। আমি তো মাল বিক্রি করছি, তার কাছে টাকা পাবো, তার মানে তার হিসাব আমার ডেবিট করতে হবে। রকিব হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি কিন্তু এখানে প্রথমে দেখেন বিক্রয় হিসাব ক্রেডিটটা আগে বের করলাম, কিন্তু লেখার সময় কিন্তু আমার অবশ্যই লিখতে হবে, মানে ডেবিটটা আগে লিখতে হবে। দেখেন এখানে আছে রকিব হিসাব ডেবিট, ডেবিটটা আগে লিখতে হবে, ক্রেডিট সবসময় পরে লিখবেন। আপনি বের করার সময় আপনি যেভাবে বের করেন, বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট, আর ক্রয় হিসাব ক্রেডিট, এগুলা মুখস্থ করে ফেলবেন, তাহলে জাবেদা করা খুব সহজ হবে। আর কতগুলো প্র্যাকটিস করলে আপনার ধীরে ধীরে এগুলো এমনিতে আপনারা বুঝে যাবেন, অত বেশি একটা কঠিন না আমার মনে হয় না। আচ্ছা, আসুন এর পরের প্র্যাকটিসে যাই আমরা। যেখানে কাদেরকে মাল ফেরত দেওয়া হলো, কাদেরকে মাল ফেরত দেওয়া হয়েছে, আমি মনে করি মাল, এই যে কাদের কাছ থেকে কি করছিলাম, মাল ক্রয় করছিলাম না, এখন কাদের কাছে কি করছি, মাল ফেরত দিছি। তাহলে ক্রয় ফেরত হইল না, এটা ক্রয় ফেরত মানে পণ্য আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি ফেরত দিচ্ছি, তাহলে ক্রয় ফেরত বা বই ফেরত। আচ্ছা, আমরা প্র্যাকটিসটা 7 নম্বর। মাল তো ফেরত দিচ্ছি, তাহলে ক্রয় ফেরত বা বই ফেরত। মাল যেহেতু আমি ফেরত দিছি, সেটা আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে না, তা চলে গেলে সম্পদ যদি চলে যায় সেটা ক্রেডিট না, সেটা তো ক্রেডিট আমরা জানি ভালো করি। তাহলে ক্রয় ফেরত বা বই ফেরত, ক্রয় ফেরত বা বই ফেরত একই কথা। কিন্তু দেখেন আমি ক্রয় করছিলাম, মালটা ফেরত দিচ্ছি, মানে এটা বাইরে পাঠাইছি না, ক্রয় ফেরত, সেই জন্য আমরা এটাকে বলা হয়েছে ক্রয় ফেরত বা বই ফেরত। তাহলে ক্রয় ফেরত বা বই ফেরত হচ্ছে ক্রেডিট। আর এই যে কাদের কাছে মাল আনছি, এখন
আগে তো তারটা আমি ক্রেডিট করছিলাম, এখন তার যে আমি 1000 টাকা তার কাছে ফেরত পাঠাইছি মাল, তারটা ডেবিট করতে হবে না? সেই জন্য এখানে আমি লিখতে পারি কার্ডের হিসাব ডেবিট, ক্রয় ফেরত বা বই ফেরত হিসাব ক্রেডিট। আসুন দেখেন আমরা প্র্যাকটিসটা দেখি। দেখেন কার্ডের হিসাব ডেবিট 1000 টাকা, ক্রয় ফেরত বা বই ফেরত হিসাব ক্রেডিট। এখন আসেন আমরা মার্চের 8 তারিখের ঘটনাটা দেখি। দেখেন মার্চের 8 তারিখ কি হয়েছে, রকির নিকট থেকে মাল ফেরত পাওয়া গেল। রকির নিকট থেকে মাল ফেরত পাইছেন, তার মানে মাল আপনার প্রতিষ্ঠানে আসছে। তাহলে মাল আপনার প্রতিষ্ঠানে যদি আসে তাহলে মানে আপনার সম্পদ বাড়ছে। তাহলে সম্পদ বাড়লে কি সেটা ডেবিট, তাহলে সেটা মানে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট। আর যেহেতু রকিবের কাছ থেকে আপনার প্রতিষ্ঠানে মাল আসছে, তাহলে রকিবরা আপনার দিতে হবে না টাকা, তাহলে রকিব হিসাব ক্রেডিট করে দিতে হবে। দেখেন আমরা প্র্যাকটিসটা দেখি। মার্চের 8 তারিখের ঘটনা। মার্চের বিক্রয় ফেরত, আমি বিক্রি করছিলাম সেটা ফেরত আসছে, এটাই তো আন্তঃফেরত। তাই বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট 200 টাকা। আর রকিব, এখন রকিব যে আমার মাল ফেরত দিছে তাকে আমার দিতে হবে না টাকা, সেই জন্য রকিব হিসাব আমি ক্রেডিট করে দিলাম 200 টাকা। এখন আসেন মার্চের 9 তারিখের ঘটনা দেখি। মার্চের 9 তারিখে ব্যবসায় হতে মালিক কর্তৃক নগদ উত্তোলন 1000 টাকা। দেখেন এটা কিন্তু একটু ব্যতিক্রম, ব্যবসা হতে মালিক কর্তৃক নগদ উত্তোলন। মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নিয়ে গেছে, তাহলে উত্তোলন হিসাব মানে ডেবিট। উত্তোলন বলতে আপনি এই বিষয়টা সবসময় মনে রাখবেন, উত্তোলন মানে ব্যবসা প্রতিষ্ঠান টাকা নিয়ে গেছে মানে ব্যবসা এটা খরচ হয়ে গেছে। উত্তোলন হিসাব মানে আপনি মনে মনে ধরে নেবেন উত্তোলন হিসাবটা হচ্ছে খরচ। আর খরচ মানে কি, খরচ মানে ডেবিট। উত্তোলন মানে হচ্ছে খরচ, খরচ মানে ডেবিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট 1000 টাকা, আর আপনার কি নগদ টাকা চলে গেছে না, নগদান হিসাব ক্রেডিট। আমি মনে করি আপনাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। উত্তোলন মানে খরচ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে, তো এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা খরচ হয়ে গেছে, ব্যক্তিগত প্রয়োজন নিয়ে গেছে, তো সেই জন্য। তাহলে উত্তোলন মানে খরচ, খরচ মানে খরচ সবসময় ডেবিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর এটা নগদ টাকা চলে গেছে তো নগদান হিসাব ক্রেডিট। এখন আসেন আমরা 9 নম্বর। এই যে দেখেন মার্চের 9 তারিখের ঘটনাটা, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এদের বর্ণনা কারণ হচ্ছে মালিক কর্তৃক নগদ টাকা উত্তোলন। এবার আসেন আমরা মার্চের 10 তারিখের ঘটনাটা, উদাহরণটা দেখি। মার্চের 10 তারিখ ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। আচ্ছা, ব্যাংকে টাকা জমা দিচ্ছে কি, আপনার ব্যাংকে আপনার সম্পদ মানে টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংক হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে, সম্পদ ব্যাংকে বাড়ছে। আর আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন কি, আপনার নগদ টাকা চলে গেছে। তাহলে নগদ টাকা চলে যাওয়া মানে কি, আপনার সম্পদ কমে গেছে মানে ক্রেডিট হয়ে গেছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখেন আমরা উদাহরণটা দেখে নিতে পারি যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর নিচের বর্ণনাটা কিন্তু সবসময় আপনারা দিয়ে দিবেন। এবার আসেন আমরা মার্চের 11 তারিখের ঘটনাটা আসেন। মার্চের 11 তারিখে কি করছে, ধারে মাল ক্রয় 30,000 টাকা। ধারে মাল ক্রয় করছি, তো ক্রয় হিসাব কি হয়, ক্রয় হিসাব তো আমরা জানি সাধারণত ডেবিট। মানে ক্রয় করছি মানে কি পণ্য আসছে মানে কি সম্পদ বাড়ছে প্রতিষ্ঠানে, সেই জন্য সেটা ডেবিট। মানে সম্পদ বাড়লেই ডেবিট, ওটা তো আগের ফর্মুলা আমরা দেখছি, বারবার বলতেছি আবার। আচ্ছা, ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা, ধারে এখন কার কাছ থেকে কিনছে এটা কিন্তু বলে না, সেই জন্য সকল প্রতিষ্ঠানেরই দুইটা হিসাবের বই থাকে, যেমন বিবিধ দেনাদার, বিবিধ পাওনাদার, মানে যাদের নির্দিষ্ট নাম উল্লেখ নেই আর কি। এখন ধারে ক্রয় করছে মানে কি,
প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যক্তিরা পাবে না, ক্রয় করছে আমি তাকে দিতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট আর বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। দেখেন মার্চের 11 তারিখ 31টা দেখি আমরা, এখানে আছে। আচ্ছা, এটা আগেরটার মধ্যে আছে। এখানে দেখেন যে ক্রয় হিসাব ডেবিট আর বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। বিবিধ পাওনাদার অর্থাৎ প্রতিষ্ঠানের কাছে যারা টাকা পাবে তারাই হচ্ছে বিবিধ পাওনাদার। আচ্ছা, তাহলে ক্রয় করছে মানে কি সম্পদ। আচ্ছা, উদাহরণটা আমরা আবার যাই। ক্রয় করছে মানে ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু আমি মালটা দাঁড়ে কিনছি এবং কার্নিকট কিনছি সেটা উল্লেখ না, সেজন্য আমরা লিখবো এটা বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, দাঁড়ে বা মাসে 12 তারিখের ঘটনা দেখেন, দাঁড়ে মাল বিক্রয় 35,000 টাকা। তাহলে বিক্রয় হিসাব আমরা তো জানি, বিক্রয় হিসাব মানে ক্রেডিট, বিক্রয় হিসাব হলো ক্রেডিট। আচ্ছা, দাঁড়ে মাল বিক্রি করছি, বিক্রি করলে তো আমি পাবো, তার মানে আমি যাদের কাছ থেকে পাবো তারা হচ্ছে কিন্তু আমার দেনা, মানে আমার নিকট দেনাদার, প্রতিষ্ঠানের দেনাদার। আর প্রতিষ্ঠানের দেনাদার মানে প্রতিষ্ঠানের সম্পদ, মানে এটা ডেবিট। এর আমরা একটু আগে আলোচনা করছি। বিভিন্ন দেনাদার সম্পদ মানে এই দেনাদার কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবে, মানে কি সম্পদ আসবে, টাকা আসবে, তার মানে কি এটা বিবিধ দেনাদার হচ্ছে সবসময় সম্পদ। তাহলে বিক্রয় হিসাব যদি ক্রেডিট হয় তাহলে বিবিধ দেনাদার অবশ্যই ডেবিট। তাহলে বিক্রয় হিসাব। আচ্ছা, তাহলে আমি লেখার সময় কি করব, লেখার সময় তো আমার লিখতে হবে এখানে যে বিবিধ দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট। তাহলে এইটা আমাদের জানা, আমরা তো জানি, তাহলে আমরা বিপরীতটা সহজে আমরা বের করে নিতে পারি। বিবিধ দেনাদার হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, যার কাছ থেকে ভবিষ্যতে টাকা আসবে, মানে সম্পদ আসবে, সেজন্য সম্পদ বাড়লে কি ডেবিট। আচ্ছা, এরপরে আসে মার্চের 13 তারিখের ঘটনা। মার্চের 13 তারিখ দেখেন কি ঘটনা। মার্চের 11 তারিখে কৃত মাল ফেরত দেওয়া হইল। এই যে 11 তারিখে মাল কিনছে, দাঁড়ে মাল কিনছে, এই যে ক্রয়ের সময় এখানে কি ছিল, বিবিধ পাওনাদার ছিল এখানে ক্রেডিট। এখন বিবিধ পাওনাদারকে ডেবিট করতে হবে, কারণ হচ্ছে মাল ফেরত দিচ্ছে 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা ফেরত দিলে এখানে মাল ফেরত দেওয়া হয়েছে। তাহলে এখানে যখন আমি বিবিধ পাওনাদার আমি কি করছিলাম, ক্রেডিট করছিলাম, ফেরত যখন দিছি বিবিধ পাওনাদার ক্রেডিট করতে হবে। তাহলে ক্রয় ফেরত আমরা কি লিখবো, তাহলে ক্রয় ফেরত বা বই ফেরত, ক্রয় ফেরত বা বই ফেরত হিসাব। এই যে দেখেন ক্রয় ফেরত, সবসময় ক্রয় ফেরত বা বই, এখানে শুধু ক্রয় ফেরত হিসাব লিখছে, ক্রয় ফেরত হিসাব বা বই ফেরত লিখতে পারেন। ক্রয় ফেরত হিসাব সবসময় ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আর বিবিধ পাওনাদার হিসাব ডেবিট। কারণ যদি বিবিধ পাওনাদার হিসাব দেখেন, বিবিধ পাওনাদার এর আগের ঘটনাটা আছে একটা, এই যে দেখেন এখানে বিবিধ পাওনাদার, এখানে কিন্তু ক্রেডিট ছিল 30,000 টাকা। এখন তারে যখন আমি ফেরত দিছি, তার আমার কাছে যে হিসাবে বই আছে তখন তার আমি ফেরত দিছি, সে তখন তো তাকে আমার এখন কি করতে হইব, ডেবিট করতে হবে 1000 টাকা। এই পরের তারিখে সেটা ডেবিট হয়ে গেছে। বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে আসুন মার্চের 14 তারিখের ঘটনা। মার্চের 14 তারিখ দেখেন 12 তারিখে বিক্রিত মাল ফেরত দেওয়া হয়েছে। 12 তারিখে বিক্রিত মাল দাঁড়ে কিন্তু বিক্রি করা হয়েছিল। তাহলে দাঁড়ে যখন বিক্রি করছি তখন পাওনাদার হিসাব কি ছিল, পাওনাদার হিসাব ছিল আমার এখানে দাঁড়ে বিক্রি করছি, এতে বিক্রি হিসাব ক্রেডিট, আর দাঁড়ে বিক্রি করছি বিবিধ পাওনাদার হিসাব ছিল আপনার ডেবিট। এখন এখানে যখন আমি মাল ফেরত পাইছি, যারা যে মাল বিক্রি করছিলাম এই মাল আমার ফেরত আসছে, তাহলে আমার সম্পদ বাড়ছে না। তাহলে এখানে আমি কি লিখব, বিক্রয় ফেরত
বিক্রয় ফেরত বা আন্তঃফেরত, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট। আর এর বিপরীতটা আমি লিখবো এখানে। এখানে কি ছিল, বিক্রয় যখন করছিলাম আমি, তখন ছিল আমার দেনাদার না, দেনাদার হিসাব, তাহলে আমি ডেবিট করছিলাম, এখন আমার সেটা ক্রেডিট করে দিতে হবে। তাহলে আসুন আমরা এটা দেখে নিই। বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট, আর বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। যে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত, কথাটা এখানে হচ্ছে আন্তঃফেরত। আচ্ছা, এরপরে আসুন আমরা মার্চের 15 তারিখে ঘটনায় যাই। মার্চের 15 তারিখ হচ্ছে 11 তারিখে কৃত মালের মূল্য সম্পূর্ণ পরিশোধ করা হলো। 11 তারিখে আমি কি করছিলাম, এই যে মাল ক্রয় করছিলাম 30,000 টাকা, তখন ক্রয় হিসাব ছিল আমার কি ডেবিট, আর ক্রয় করছি আমি, তাদের পাওনাদার হিসাব ছিল ক্রেডিট। এখন এর উল্টো ঘটনাটা আসেন, এই যে 11 তারিখের ঘটনাটা না, 11 তারিখে কৃতমাল সম্পূর্ণ অংশ পরিশোধ করা হলো। তাহলে আমি কি করব, তাহলে নগদান হিসাব, নগদ টাকা চলে গেছে না, নগদান হিসাব ক্রেডিট। আর হচ্ছে এই যে এখানে আমি 11 তারিখ কিনছিলাম, তো দেখেন সেটা বিবিধ পাওনাদার হিসাব ডেবিট করে দিলাম, নগদান হিসাব ক্রেডিটে। যখন দেখেন বিবিধ পাওনাদার হিসাব 11 তারিখের ঘটনা, যে এখানে দেখেন এখানে আরেকটা কিন্তু আছে, বিবিধ পাওনাদার হিসাব কিন্তু এখানে ক্রেডিট ছিল। এখন আমি যখন তার পাওনা পরিশোধ করে দিলাম, তখন তারটা আমার ডেবিট করে দিতে হবে। এখন দেখেন মার্চের 15 তারিখে গিয়ে সেই ঘটনা ঘটলো, এই যে এখানে কি করলাম, বিবিধ পাওনাদার হিসাব, তার টাকা যখন পরিশোধ করে দিলাম, তাকে আমি এটা ডেবিট করে দিলাম, আর নগদ টাকা আমার চলে গেছে, সেজন্য সেটা ক্রেডিট হয়ে গেল। আচ্ছা, এবার আসে মার্চের 16 তারিখ। মার্চের 16 তারিখ। আচ্ছা, এখানে আরো 4-5টা উদাহরণ আছে, সেটা আপনারা একটু নিজেরা দেখে নিতে পারেন। আর এখানে দেখেন এগুলা সাধারণত অনেকগুলো উপরের সাথে মিল আছে। এখানে দেখেন এই যে আরো অনেকগুলো রয়ে গেছে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো রয়ে গেছে 30 তারিখ পর্যন্ত। আপনারা এগুলো একটু নিজেরা একটু দেখে নেবেন, সহজ, তেমন বেশি এটা কঠিন হবে না। আর দেখলে আপনারা সেটা আশা করি সেটা বুঝে যাবেন। এখানে আমি মার্চের 16 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আলোচনা করছি। মার্চের 15 তারিখ থেকে এখন দেখেন এখানে এই যে মার্চের 15 থেকে এটা একটু আরেকটু বাড়িয়ে দেই 150। মার্চের 15 থেকে 16 থেকে মার্চের 16 থেকে এখানে হচ্ছে মার্চ। এখান থেকে আপনারা একটু খাতায় লিখে, মনে করেন এখান থেকে উদাহরণটা খাতায় লিখে নিলেন, মনে করেন অফিসে বসে একটা খসড়া পেজ দিলেন, নিয়ে লিখলেন, লিখে আপনার কি করলেন, ভিডিওটা একটু টানলেন, আপনি নিজে এটা প্র্যাকটিস করলেন, করে আপনি এখান থেকে এটা কি করলেন, এখান থেকে এটা মিলাই নেবেন। এই যে দেখেন এখানে মার্চের 16 তারিখ থেকে 21 তারিখ আছে। তারপরে আমরা একটু নিচে যাই, এখান থেকে আপনারা ভিডিওটা একটু টেনে আপনারা এখান থেকে প্র্যাকটিসগুলা মিলায় নিতে পারবেন। আমি আবার যাই এখানে, এখানে 24 তারিখ পর্যন্ত আছে। এখন আমি আরেকটা পেজ ওপেন করি, এখন দেখেন এখানে 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এখানে প্র্যাকটিসগুলো দেওয়া আছে।
আচ্ছা, এই হলো আমার আজকে ক্লাস 1, অ্যাকাউন্টিং ক্লাস 1। আমি আশা করি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন বা শুনেন, তাহলে আমি আশা করি আপনার অন্তত জাবেদার ধারণা ক্লিয়ার হবে। আর ডেবিট ক্রেডিট নির্ণয় ফর্মুলা, এটা এখানে আমি যেভাবে দেখাইছি, আপনার এর বাইরে আমার মনে হয় না আর, মানে আপনার থিওরিও এখানে দিয়ে নিয়ে আসছি, প্র্যাকটিসও নিয়ে আসছে। আর প্র্যাকটিস যদি আরও বেশি করতে চান, আমাকে আপনারা কেউ হোয়াটসঅ্যাপে বললে আমি সেগুলো আরও দিতে পারবো, অথবা আপনারা নেট থেকে নিতে পারেন। তো বাড়িতে বেশি প্র্যাকটিস করবেন। আর আগের পরীক্ষার কোশ্চেনগুলো থেকে সাধারণত মাঝে মধ্যে কমেন্ট পড়ে, আবার অনেক সময় কমেন্ট পড়ে না। তো জাবেদা আপনি যদি প্র্যাকটিস করেন অন্যান্য জায়গা থেকে, তাহলে জাবেদা খুব বেশি একটা কঠিন আসে না। জাস্ট আপনি ডেবিট ক্রেডিট নির্ণয় করবেন। আপনারা আমার এখানে যে ফর্মুলা দেখাইছে আগে, সেই ফর্মুলাটা একটু ফলো করবেন। আর ধন্যবাদ সবাইকে। আর এখানে আমি একেবারে আগেই বলে নিচ্ছি, আমি খুবই নতুন মানুষ, একেবারে নতুন। সেই হিসেবে আমার যদিও বিষয়টা ভালো লাগছে, কারণ আমি জানি না কতটুকু এখানে বিষয়টা উপস্থাপন করতে পারছি। আপনারা মানে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি মনে করেন আপনাদের ভিডিওটা ভালো লাগছে, তাহলে আপনারা আপনাদের কলিগের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। মানে আর এবং আমার সাবস্ক্রাইবার, মানে আপনার সবার কাছে রিচ করবেন আর কি, যারা এসএস পরীক্ষা দেবে। এসএস পরীক্ষার জন্য আমি মনে করি আপনার অ্যাকাউন্টিং কিভাবে শুরু করতে হবে, মানে কিভাবে যাবেন, সেই ধাপগুলো আমি অন্তত আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো। আমি বলছি না যে আমি খুব ভালো জানি, কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমি দিয়ে দিব। এখানে ক্লাস কেবল 1, মানে ক্লাস 1, তারপরে হয়তো 8-10টা ভিডিও আমি দিব। দেখলে আপনাদের আশা করি